আমার দুইটা বেবি সিজারিয়ান বেবি। আমার দুইটা সিজার হওয়ার পরে শারীরিক ও মানসিক কি পরিবর্তন এসেছে আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকেই। সকালের নাস্তাটা তৈরি করব। আজকে আমি সকালে রুটি পরোটা কিছুই খাবো না, আজকে আমি সকালে খিচুড়ি খাবো। দেখা যায় শীতের সকালে একটু খিচুড়ি ভালোই লাগে, আর প্রতিদিন এক নাস্তা একদমই ভালো লাগে না। তাই আজকে ভাবলাম একটু খিচুড়ি রান্না করব। খিচুড়ির সাথে স্পেশাল সেরকম কিছুই নেই, জাস্ট বেগুন ভর্তা করব অ্যান্ড ডিম পোচ করব, ব্যাস এটুকুই। শীতের সকালে ধোয়া ওঠা খিচুড়ি খুব ভালোই লাগবে। সকালের নাস্তা শেষ করে অ্যান্ড দুপুরে রান্না করতে চলে যাব। আর আজকে বিকেলে আবার বাচ্চাদের নিয়ে একটু ছাদে যাব। দেখা যায় বেশ কয়েকদিন যাবতেই ছাদে যাওয়া হয় না, ওরা দেখা যায় ঘুমিয়ে পড়ে, তাই ছাদে যাওয়া হয় না। ওরা যদি ঘুমিয়ে পড়ে তাই কাদের নিয়ে ছাদে যাব। আর ছাদে গেলে বাচ্চারাই খুব খুশি হয়, এই জন্যই আর কি মাঝে মাঝে ছাদে যাই ওদের নিয়ে। আর ফ্ল্যাটের অনেক বাচ্চারাই ছাদে যায়, সবার সাথেই খেলাধুলা করে, বাট ছাদে গিয়ে খুব দুষ্টামি করে। তো কি করব, ঢাকার শহর বন্দি জীবন, তার থেকে ভালো ছাদে গিয়েও বাচ্চাদের একটু ছেড়ে দিলে নিজের মনের মতো করে খেলতে পারে। এই জন্য আর কি ছাদে যাওয়াটা বেস্ট মনে করি আমি। ভিডিওটি থাম্বনেল দেখে বুঝতে পারছো আমি আজকে তোমাদের সাথে কি বিষয় নিয়ে কথা বলবো। আর শুরুতেই তো বললাম যে আমার দুইটা বেবি যেহেতু সিজারিয়ান, তো সেই জার্নিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আসলে বাংলাদেশে এখন বেশিরভাগই দেখা যায় ঘরে ঘরে সিজারই হচ্ছে সবার। কিছু দেখা যায় প্রবলেমের কারণে সিজার হয়, আর কিছু মানুষ দেখছি নিজের ইচ্ছাতেই সিজার করে। আসলে আমি সিজারটা নিজের ইচ্ছাতে করিনি। আমি যেই প্রফেসরের আন্ডারে ছিলাম উনি আমাকে বলছেন আমার নাকি সিজার প্রয়োজন। আমি ঠিক বলতে পারবো না সঠিক নাকি ভুল, বাট ওনার বলাতেই আমরা আর রিস্ক নিতে চাইনি। বিশেষ করে আমার হাজব্যান্ড কোনো রিস্ক নিতে চায়নি আর কি, এই জন্য আর কি ওয়েট করে নাই, সিজারের জন্য তৈরি হয়ে গেছে। তবে আল্লাহর রহমতে আমার দুইটা সিজারই সাকসেসফুলই ছিল। তবে আমার আলিফ যখন সিজারে হয়, যেমন প্রথম সিজারে অতটা আমার শারীরিক মানসিক পরিবর্তন আসেনি, বাট আমার সেকেন্ড সিজার যখন হয় তারপর থেকে আমার শারীরিক মানসিক অনেক পরিবর্তনই এসেছে। যেমন আমার অল্পতেই কোমর ব্যথা করে, যে ইঞ্জেকশন যেই জায়গাটায় দেয় সেই জায়গাটায় খুব ব্যথা অনুভব করি। সবচেয়ে বেশি প্রবলেম আমার যেটাই মনে হয় সেটা হলো আমি খুব ছোট্ট কোনো কারণেও রেগে যাই, খুব রেগে যাই। আমি বুঝতে পারি যেখানে রাগ করা উচিত না বা না রাগলেও চলবে, সেই জায়গায়ও দেখা যায় অল্পতে রেগে যাই, ধৈর্যটাও কম হয়। আর রাগের কারণে দেখা যায় বাচ্চাদের প্রতি খুব ইফেক্ট করে, কারণ বাচ্চারা তো জ্বালাতন করবেই, আর বাচ্চারা ছোট, ওরা তো একটু জ্বালাতন করে। দেখা যায় অল্পই ওদের সাথে চেঁচামেচি করি, রাগারাগি করি। এটা জানি অনেক ভুল, পরে বুঝতে পারি, বাট অনেক সময় না নিজেকে কন্ট্রোল করতে পারি না। সেটা আমি বুঝতে পারি যে সিজারের পরে এরকম হয়েছে। আর আমি আসলে এরকম ছিলাম না, এতটা রেগে যাওয়ার মতো হ্যাবিট আমার ছিল না। আমি আলিফকে যতটা ধৈর্য নিয়ে খাওয়াতাম, ঘুরে ঘুরে খাওয়াতাম, অতটা রোজাইনাকে ধৈর্য নিয়ে খাওয়াতে একদমই ইচ্ছে করে না, মানে অতটা ধৈর্য হয়ই না আমার, কেন জানি। বাট আলিফের সময় কিন্তু এতটা অধৈর্য আমি হইনি কখনো। তাতে আমি বুঝতে পারি আসলে কতটা অধৈর্যশীল হয়ে গেছি। এসব ভেবেও খুব খারাপ লাগে আমার মাঝে মাঝে। আরেকটা বিষয় আমি খেয়াল করেছি যে আমি ভুলে যাই, খুব সিম্পল জিনিস যেটা ভুলে যাওয়া উচিত নয় সেগুলোও ভুলে যাই। আমিও মাঝে মাঝে খুব অবাক হয়ে যাই, যেমন রান্না বসিয়ে রেখে ভুলে যাওয়া, গ্যাস অফ করতে ভুলে যাওয়া। একটা কিছু রাখলে তো কখনোই খুঁজে পাবো না সঠিক জায়গায়, মানে এক জায়গায় রাখলে আরেক জায়গায় খুঁজি। যেমন দেখা যায় কোনো ভিডিও করতে গেলেও যখন রান্না করতে যাই বা এমনি তো রান্না করতে যাই, অনেক সময় অনেক কিছু খাবার দিতে ভুলে যাই। যেমন ওই দিন যখন কেক বানিয়েছিলাম সেই কেকে আমি ভ্যানিলা এসেন্স দিতে ভুলে গেছি। তো সব কিছু পারফেক্ট হলেও ভ্যানিলা এসেন্স না দেওয়ার কারণে ডিমের হালকা একটু গন্ধ আসছিল,
কি করব ভুলে গেছিলাম। তবে কেক বানানোর আগে সব কিছুই গুছিয়ে রেখেছিলাম, ওটাও সামনে এনে রাখছিলাম। এটা শুধু আমার না, আমি আমার আশেপাশে পরিচিত অনেকের সাথেই কথা বলে দেখেছিলাম যে যার এই একটা দুইটা তিনটা সিজার হয়েছে তারা বেশিরভাগ সময় ভুলে যাওয়া অ্যান্ড মেজাজ খিটখিটে হয়ে যাওয়া এই প্রবলেমগুলো দেখেছি। বাট আমার একটু বেশি হয়, কারণ আমি আগে থেকেই অল্পতে খুব বেশি টেনশন করতাম। এই সমস্যাটা আমার আগে থেকেই ছিল। দেখা যায় আমি যখন পড়াশোনা করতাম তখন আমি খুব বেশি টেনশন করতাম পড়াশোনা নিয়ে, তো এই জন্য হয়তো আমার একটু বেশিই হয়। হয়তো বাংলাদেশের অনেক মেয়েই এই সমস্যা নিয়ে ভোগে, সবাই বুঝতে পারে না যে আসলে তার মেজাজটাই খিটখিটে হয়ে গেছে, তা সে ইচ্ছা করে কারোর সাথে খারাপ বিহেভিয়ার করে না। সবাই তো এই বিষয়টা বুঝতে পারে না। তবে যারা শরীরের সবসময় কেয়ার করে অ্যান্ড শরীরের যত্ন নেয় তারা হয়তো বা এতটা প্রবলেম ফেস করে না। সিজারের জন্য যে ইনজেকশন পুশ করে সেটা তো ব্যাক সাইড পেন তো আছেই, এটা তো সবসময় থাকে। আর এগুলো তো প্রত্যেকটা মেয়ে কিছুই মনে করে না, সবসময় এটা নিয়েই সব কিছু করে থাকে। তবে কি এগুলো মেজর কোনো প্রবলেম না, এগুলো নিয়েই পৃথিবীর অনেক মেয়েরা অনেক কাজই করে থাকে, ঘর সংসারের সব কাজই তারা হ্যান্ডেল করে থাকে। তবে আমি একটা সাজেস্টই করতে পারি যে প্রয়োজন না হইলে বা অনেক প্রবলেম না হইলে সিজার না করাটাই বেস্ট। কারণ আমার পরিচিত একজন ডক্টর বলছে যে যদি ডক্টর বলে যে সিজার না করলে সে মারা যেতে পারে, এরকম কোনো চান্স না থাকলে সিজার না করাটাই বেস্ট। কারণ প্রত্যেকটা সিজারের রোগী নাকি অর্ধ প্রতিবন্ধী হিসাবে তৈরি হয়। তবে একটা জিনিস তোমরা দেখবে, গুগলে সার্চ দিলেই পাবে যে উন্নত দেশের তুলনায় বাংলাদেশের সিজারের পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে। আল্লাহ তাআলা যে ন্যাচারাল ওয়ে দিছে আমি মনে করি সবচাইতে এটাই বেস্ট। আর প্রতিটা ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসেই ন্যাচারাল ওয়ে বেস্ট হয়। আসলে মানুষ ভুল করার পর বুঝতে পারে। আমি যদি জানতাম যে আমার শরীরের এতটা পরিবর্তন আসবে শারীরিক মানসিকভাবে, বিশেষ করে আমি মানসিক প্রবলেমটাই বেশি মনে করি, কারণ শরীরে কোনো প্রবলেম দেখা দিলে ওষুধ খেলে ঠিক হয়ে যায় বা রেস্টও করা যায়। বাট মানসিক প্রবলেমটা মানে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, অল্পতে ভুলে যাওয়া, এই বিষয়গুলো না ঠিক সহজে হয় না, আর ঠিক হলেও সময় লাগে। সেই জিনিসগুলোই আমার খুব খারাপ লাগে। তবে একটা কথা বলবো, সবাই কিন্তু ইচ্ছে করেও আবার সিজার করে না। অনেকে ডাক্তাররাও তাদের সিজার করতে বাধ্য করে, আবার অনেক সময় অনেক প্রবলেমও দেখা যায় সিজার ছাড়া উপায় নাই, সেটা আলাদা ব্যাপার। কারণ এখন তো দেখছি বাংলাদেশে অনেক সময় সিজার করতে গিয়েও অনেক দুর্ঘটনার শিকার হচ্ছে। এগুলো অবশ্য বেশিরভাগ গ্রাম এলাকার দিকেই হয়। যাই হোক, যার ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই। আমি আমার প্রবলেমগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, ভাবলাম হয়তো এটা তোমাদের সাথে শেয়ার করা জরুরি, তাই শেয়ার করলাম। আমার কথায় কোনো ভুল ত্রুটি মনে হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু এক না। যারা শারীরিক অ্যান্ড মানসিক দিক দিয়ে অনেকটা স্ট্রং, দেখা যায় তাদের এই প্রবলেমগুলো চোখেই পড়ে না। বাট আমি না অতটা স্ট্রং না, ছোটোবেলা থেকেই আমি একটু দুর্বলই। যেমন ছোটোবেলা থেকে আমার আম্মু আমাকে বলে ফার্মের মুরগি, মানে অল্পতেই ঠান্ডা লেগে যায়, অল্পতেই দুর্বল হয়ে পড়ি, অল্পতেই মানুষের বিহেভিয়ারে কষ্ট পাই, হয়তো বা এই জন্যই। তবে যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো আছি, এটাই বড় ব্যাপার। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই তো পারলা সব রান্নাবান্নাগুলো কমপ্লিট করে ফেলছি। আজকে আমি রান্না করছি কাতলা মাছ দিয়ে, সিম আলু দিয়ে অ্যান্ড ডাল রান্না করছি। তো শীতের মৌসুমের সবজি সবসময় ভালো লাগে। তো আজকে বাজারে গিয়ে ফুলকপি পাইনি, খুঁজেছিলাম অনেক, বাট ফুলকপি পেলাম না, তাই আর কি সিম নিয়ে চলে আসছি। আর এখন যে টমেটোগুলো পাওয়া যাচ্ছে সবগুলোই হালকা পাকা অ্যান্ড কাঁচা, পুরো পাকা টমেটোগুলো পাচ্ছি না কেন যেন। বলছিল এখন নাকি টমেটো নতুন আসছে, এই জন্য পাওয়া যাচ্ছে না। তাই আজকে আমি শুধু সিম আর আলু দিয়ে রান্না করলাম। তরকারিটা খুব ভালো হয়েছিল খেতে। দেন খাওয়া দাওয়া শেষ করে বিকেলে বাচ্চাদের নিয়ে ছাদে গিয়েছিলাম। দেখো বাচ্চারা কত খুশি ছাদে গিয়ে,
খুব আনন্দ আর মজা করে ছাদে গেলে। শীতের সময় ছাদে গেলে দেখা যায় আকাশে খুব সুন্দর পাখি ওড়ে। সেই পাখি দেখে রুজাইনা খুব খুশি হচ্ছিল আর বলছিল, মা দেখো পাখি। আজকে মারিয়াম, মোস্তাকিম, রুজাইনা, আলিফ অ্যান্ড ফ্ল্যাটের অন্যান্য বাচ্চারা সবাই ছাদে চলে আসছে। সবাই খেলাধুলা করছে ছাদে এসে। এই তো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যেও। তোমার একটা লাইক এই ভিডিওটি সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আমার সামনের ভিডিওগুলো দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।